Okay, dear students, Assalamu alaikum. This is Rashid Nos, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Fine, sir. Okay, Fine, sir. okay, I'm also fine. Today I am going to take another class of your English past paper. Basically, I will discuss rules of writing a standard summary in this class. In the last class, we discussed many model questions from our Advanced Learners Communicative English Grammar and Composition book. ওকে, আমরা এর আগে অনেক মডেল কোয়েশ্চন পড়েছি। আজকে আমরা ওই যে তোমাদের মডেল কোয়েশ্চনের 4 নম্বরের যে সামারি লেখার নিয়ম, কয়েকটা সামারি লিখবো, পাশাপাশি আমরা সামারি লেখার যে নিয়মগুলো আছে সেগুলো একটু দেখবো। ঠিক আছে, বেসিক কিছু নিয়ম আছে সেগুলো দেখবে, এরপরে তোমরা সামারি লেখার সিস্টেমটা বুঝে যাবে। এগুলো আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে অনেকবার বলেছি, এখন আবার বলছি আর কি, যেহেতু আজকে সামারির নিয়মগুলো দেখাবো সেই জন্য। Can you watch the slide now? Yes, sir. Yes, Here sir. I mentioned my introduction and subject and topic of the class, rules of writing a standard summary. Okay. এটা একটু দেখো সবাই, দেখা যাচ্ছে? Yes, sir. প্রথমে আমরা আমাদের মডেল কোয়েশ্চন, প্রত্যেকটা মডেল কোয়েশ্চন 60 নম্বরে এই কোয়েশ্চনটা সেট করা আছে, তোমরা নিশ্চয়ই জানো। এখানে দুইটা আনসার করতে হয়, একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর একটা হচ্ছে 10 নম্বরের সামারি আছে, অর্থাৎ একটা সামারি লিখবা 10 নাম্বার এখানে। ঠিক আছে, Yes, sir. তো এখানে এটা সবসময় আনসিন পেজেস থাকে। এখানে দুই ধরনের পেজেস থাকতে পারে, একটা হচ্ছে কোন একটা টপিক নিয়ে প্যারাগ্রাফ টাইপের কোন একটা টপিক নিয়ে একটা পেজেস থাকতে পারে, কোন একটা বিষয় নিয়ে। আবার কখনো কখনো এখানে একটা মানুষের বায়োগ্রাফি থাকতে পারে, কোনো একজন বিখ্যাত ব্যক্তির জীবনী থাকতে পারে। ঠিক আছে, এখানে আমরা সবসময় দুই ধরনের পেজেস পাই। একটা কি বলছি, কোন একটা বিষয় নিয়ে ডেসক্রাইব করে, আর একটা বিষয় বলছি যে এখানে কোনো ফেমাস ব্যক্তি সম্পর্কে অথবা ফেমাস ব্যক্তির বায়োগ্রাফি সম্পর্কে দেওয়া থাকে। এই পেজেস থেকে আমাদের 5 নম্বরের একটা ইনফরমেশন ট্রান্সফার করতে হয়, আর একটা 10 নম্বরের সামারি লিখতে হয়। এই সামারিটা লেখার ক্ষেত্রে আমাদেরকে কোন নিয়মগুলা, বেসিক নিয়মগুলা ফলো করতে হবে সেটা আমি এখানে মেনশন করেছি। সবাই একটু খেয়াল করো, তোমাদের খাতা থাকলে লিখো, সবাই এগুলো একটু লিখে রাখো মাইন্ডে। যখন পরীক্ষা দিয়ে যাবা, এখানে তোমাদের আনকমন কোনো কিছু পেসেজ পড়ে গেলে সেক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা মাথায় রাখলে তোমরা সামারিটা সুন্দর করে লিখতে পারবে, এবং স্যাররা তোমাদেরকে মোটামুটি যে সামারি লিখতে পেরেছো এটা স্যাররা বুঝতে পারবে। ঠিক আছে, এই নিয়মগুলো একটু মাথায় রাখতে হবে। 1 নাম্বার, সামারি উইল বি 1/3 অফ দ্য গিভেন পেসেজ। 1 নাম্বার নিয়ম হচ্ছে যে একটা পেসেজের 3 ভাগের 1 ভাগ হবে সামারিটা। অর্থাৎ একটা পেসেজ যদি তুমি গণনা করে 300 ওয়ার্ড কিংবা 500 ওয়ার্ড পাও অথবা 600 ওয়ার্ড পাও, 600 ওয়ার্ড পাইলে তোমার সামারিটা লিখতে হবে 200 ওয়ার্ডের, 300 ওয়ার্ড পেলে সামারিটা লিখতে হবে 100 ওয়ার্ডের। আমার কথা বুঝতে পেরেছ? Yes, sir. মানে সবসময় নিয়ম হচ্ছে যে সামারিটা যে পেজেসটা দেওয়া থাকে সেটার 3 ভাগের 1 ভাগ করা। কিন্তু আমরা স্টুডেন্টদেরকে অনেক সময় ছোট পেজেস চলে আসে, তো তোমরা যখন অ্যান্সার করতে যাও সেখানে একদম ছোট পেজেস চলে আসে, সেক্ষেত্রে আমরা বলি যে 5টা সেন্টেন্স লেখার জন্য বলি না, মানে মূল 5টা সেন্টেন্স ওখান থেকে লেখার জন্য আমরা তোমাদেরকে বলি। তাহলে এক্ষেত্রে তোমরা কিভাবে ওয়ার্ডগুলো গণনা করবে সেটা হচ্ছে যে পেজেসটা আসবে সেটার উপরের লাইনটা গণনা করবা, উপরের লাইনে ওয়ার্ডগুলো গণনা করবে। উপরের লাইনে ওয়ার্ডগুলো গণনা করে তোমরা মনে করো পাচ্ছ যে 15টা ওয়ার্ড উপরে। আবার নিচের দিকে যাবা, পেজেসটা নিচের দিকে গিয়ে দেখতে হবে যে এটা 10 লাইনের পেজেস। 10 লাইনের পেজেস, উপরে ওয়ার্ড পাইছো কত? 15টা। তাহলে 10 গুণ 15 কত হবে? 150। কত হবে? 150 ওয়ার্ড। গ্যাস করে ধরে নিতে হবে এভাবে।
150 ওয়ার্ড হলে তাহলে তোমরা প্যাসেজটা কি করবা, 50 ওয়ার্ডের একটা প্যাসেজ এই সামারি লিখবা প্যাসেজটার। আবার কখনো কখনো কি হয়, ওয়ার্ড ধরে যে স্যাররা বলে যে 100 ওয়ার্ডের ভিতর লিখো, এভাবে ধরে দেয় না প্যাসেজের, রাইট এ সামারি, রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস অথবা 90 ওয়ার্ড, এভাবে করে তোমাকে ধরে দিবে। সেক্ষেত্রে তোমরা এটা ফলো করবে আর কি, এভাবেই করে মোটামুটি যাতে এই 100 ওয়ার্ডের বাইরে না যায়, কাছাকাছি হয়। এখানে যে স্যার একেবারে গণনা করে করে হুবহু করে ধরবে এরকম না, মোটামুটি কাছাকাছি হলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো, উই হ্যাভ টু ইউজ সিম্পল সেন্টেন্স ইন দ্য সামারি। 2 নম্বর নিয়মটা হচ্ছে যে উই হ্যাভ টু ইউজ সিম্পল সেন্টেন্স ইন দ্য সামারি। আমাদেরকে সামারিতে সিম্পল সেন্টেন্স লিখতে হবে। অবশ্যই কি লিখতে হবে, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স লিখতে হবে। এখানে কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স লেখা যাবে না, ঠিক আছে। সব সময় চিন্তা করবা যে সামারি লেখার ক্ষেত্রে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স অ্যাভয়েড করার জন্য মানে এগুলো বাদ দিবে। তো সিম্পল সেন্টেন্স হতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে সবসময় একটা ক্লজ থাকে। সবসময় কয়টা ক্লজ থাকে, একটা ক্লজ থাকে। আর বাকিগুলো তোমাকে নন ফাইনাইটের একটা প্যাটার্নে নিয়ে যেতে হবে। সিম্পল সেন্টেন্স হতে হলে সবসময় একটা ক্লজ থাকবে, মনে রাখবা। আর একটা ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এরপর দেখো, তোমরা লিখতেছো এগুলা, লিখলে একটু ভালো হবে, যাতে এই পরীক্ষার সময় যাতে মাথায় রাখতে পারো এই বিষয়গুলো। এগুলো মাথায় থাকলে আর যদি তুমি সুন্দর করে সেন্টেন্স গুলো লিখতে পারো, তাহলে আমরা ধরে নেবো যে মোটামুটি সামারিতে তুমি বুঝে লিখতে পেরেছো এরকম। তারপর দেখো, উই শুড ইউজ অ্যাক্টিভ ভয়েস ইন দ্য সামারি অলওয়েজ। সব সময় অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হবে। প্যাসিভ ভয়েস যদি কোনো প্যাসেজের মধ্যে তোমার যেটা প্যাসেজ দেওয়া আছে সেখানে একটা বাক্য আছে প্যাসিভে এবং এই বাক্যটা তোমাকে লিখতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি এই বাক্যটাকে প্যাসিভ লিখবা না, অ্যাক্টিভ করে লিখবা। তাহলে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এখানে সবসময় কি লেখা হয়, অ্যাক্টিভ ভয়েস লেখা হয়, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েস তো জানো তোমরা, তোমরা অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েস ট্রান্সফরমেশন করতেছো না। এরপরে দেখো, direct data from the given passage must be avoided. Direct data from the given passage must be avoided. সরাসরি কোনো ডাটা যদি প্যাসেজ থেকে আনো সেটা ভুল হবে। অর্থাৎ প্যাসেজে বিভিন্ন ইনফরমেশন ডাটা দেওয়া থাকে, সেগুলা তোমার সামারিতে আনবে না, বুঝতে পেরেছো। অর্থাৎ ডিরেক্ট ডাটা ফ্রম দ্য গিভেন প্যাসেজ মাস্ট বি অ্যাভয়েডেড, ঠিক আছে। সরাসরি কোনো ডাটা প্যাসেজ থেকে তোমার সামারিতে আনা যাবে না। 5 নাম্বার, all kinds of example mentioned in the passage must be avoided. প্যাসেজের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে, ওখানে বিভিন্ন উদাহরণ দেওয়া থাকবে, বিভিন্ন এক্সাম্পল উপস্থাপন করবে রাইটার, সেগুলা তোমার সামারিতে আনতে পারবে না, এটা তোমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তাহলে all kinds of examples mentioned in the passage must be avoided. যত ধরনের উদাহরণ থাকবে, এক্সাম্পল থাকবে তোমার প্যাসেজে, সেই প্যাসেজ থেকে সামারি লেখার সময় এই উদাহরণগুলো আনা যাবে না, ঠিক আছে। এরপরে, we should use own language and words in the summary. Sentence and words which are used in the passage must be avoided. একটু খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। we should use own language, আমাদেরকে একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, and words, নিজস্ব কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, ইন দ্য সামারি, সামারিতে। সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ডস হুইচ আর ইউজড ইন দ্য প্যাসেজ মাস্ট বি অ্যাভয়েডেড। যে সেন্টেন্সগুলা হুবহু যে সেন্টেন্সগুলো লেখা হয়েছে প্যাসেজের মধ্যে এবং যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সরাসরি প্যাসেজের মধ্যে, মাস্ট বি অ্যাভয়েডেড, এগুলো অবশ্যই তোমাকে অ্যাভয়েড করতে হবে। এই সেন্টেন্সগুলোর তুমি সিনোনিম লিখতে পারবা অথবা অ্যান্টোনিম ইউজ করে বাক্য লিখতে পারবা, কিন্তু সরাসরি এই সেন্টেন্সগুলোর যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে প্যাসেজে সেগুলো লেখা যাবে না। মানে একটা স্ট্যান্ডার্ড স্মার্ট যদি তুমি তোমার সামারিটা করতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে, এটা এই প্যাসেজের ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করতে হবে, নিজে থেকে কিছু ওয়ার্ড দিতে হবে, সিনোনিম ইউজ করতে হবে।
বুঝতে পেরেছো আমার কথা? লেখা হয়েছে এগুলো একটু লিখে রাখো সবাই। এগুলো লিখতে হবে? লিখে রাখলে ভালো আর কি, এটা আর কখনো ক্লাস, এটা তো ক্লাস তুমি লিখে রাখলে নেক্সট টাইম জিনিসগুলো একটু মাথায় থাকলো আর কি, পরীক্ষা যখন দিতে যাবে তখন। ঠিক আছে, এবার দেখো আমরা তাহলে প্যাসেজের ইয়াতে যাব, কয়েকটা প্যাসেজ দেখবো, এগুলো সামারি আমাদেরকে লিখতে হবে। এখান থেকে আমরা আজকে একটা সামারি লিখবো। এই পেজটা দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। এক মিনিট একটু ওয়েট করো, এই পেজটা দেখো। When we speak of wildlife, the first name that comes to mind is the tiger. তোমাদেরকে বলছি যে সামারিটা একটু খেয়াল করো, সামারিটা কি হবে? 1/3 হবে, বলছিলাম না? তাহলে এভাবে তোমরা অনেকে প্রশ্ন রাখতে পারো আমরা কিভাবে গণবো। গণার একটা সিস্টেম খুব ইজি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে উপরে আমরা কয়টা ওয়ার্ড পাচ্ছি? 20টা। ঠিক আছে, 20টা ওয়ার্ড পেলাম। নিচে দেখো আবার কয় লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমরা নিচে কয়টা লাইন পেলাম? 15টা। 15টা। 15 20, 15 ইন্টু 20 গুণ করো, 15 ইন্টু 20 কত হবে বলো? 300। 300 না? 300। হ্যাঁ। তাহলে আমরা 100 ওয়ার্ডের সামারি লিখবো। এখন বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে আমরা 100 ওয়ার্ডের বাইরে যাব না আর কি, যখন সামারিটা লিখতে যাব সেক্ষেত্রে আমরা 100 ওয়ার্ডের বাইরে যাব না। এক নম্বর কথা গেল। তারপর বলছি যে এখানে সবসময় সিম্পল সেন্টেন্স ইউজ করতে হবে। এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করছো। ওরা বাক্যটা যদি তোমার লিখতে হয়, যেমন ধরো টাইগার হ্যাভ বিন, দেখো টাইগার হ্যাভ বিন রুটলেসলি ট্র্যাকড অ্যান্ড কিলড ফর দেয়ার সিং, এটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যদি এই বাক্যটা লিখতে চাই সেক্ষেত্রে আমরা এই বাক্যটা লিখবো না, এই বাক্যটা আমরা সিম্পল করে লিখবো। এটা কি লিখবো? সিম্পল করে লিখবো, অর্থাৎ একটা ক্লজ থাকবে, শুধু সিম্পল সেন্টেন্সে শুধু একটা ক্লজ থাকে। আর একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে আচ্ছা কে বলতে পারবে বলো তো এই প্যাসেজটা কি সম্পর্কিত বলো তো? Animal abuse. Animal abuse. অ্যানিমেল অ্যাবিউজ হবে নাকি কোন একটা অ্যানিমেল সম্পর্কে বর্ণনা করা হয়েছে বলো? অ্যানিমাল সম্পর্কে বর্ণনা। অ্যাবিউজ কেমনে হবে? অ্যাবিউজ কি বর্ণনা করা হয়েছে এখানে? লাস্ট করে জাস্ট একটু করে কিছু ধারণা দিয়েছে।
তাহলে আমরা এখানে বলতে পারি দিস প্যাসেজ ডিএলস উইথ, কি বলবো আমরা, খেয়াল করো, দিস প্যাসেজ ডিএলস উইথ the largest and ferocious animal name tiger। কি বলছি, আমার কথা বুঝতে পেরেছো? যখন প্রথম জি, লাইনটা স্যার। লিখবা তোমরা ডিএল সুইট দিয়ে লিখবা, অথবা this passage is about the largest and most ferocious animal named কি, টাইগার। এটা হচ্ছে টাইগার সম্পর্কে। অথবা বলতে পারো the tiger is the last and most ferocious animal and this passage deals with this ferocious animal, this ferocious কি animal, ঠিক আছে? এভাবে করে একটা বাক্য লিখবা। এরপর তোমরা মূল প্যাসেজের দিকে যাবা। তোমাদের তো বইতে আছে, বিভিন্ন বইতে বিভিন্ন কিছু লেখা আছে না, এগুলো ফলো করে লেখা শুরু করবা। আর আমি যে কথাগুলো 6টা রুলস বলছি সেগুলা খেয়াল রাখবে। এটা হচ্ছে যে তোমাদেরকে বলছি যে 2 ধরনের প্যাসেজ আসবে, একটা হচ্ছে কোন একটা টপিক নিয়ে, তাহলে এটা টাইগার নিয়ে, এটা কি টাইগার নিয়ে, আরেকটা বলছি যে কোনো মানুষের জীবনে নিয়ে, ঠিক আছে? এটা একটু লিখতে একটু ডিফিকাল্ট, এটা তোমাকে বলছে ডিএল সুইট দিয়ে লিখবা, আর এখান থেকে কিছু কথা নিয়ে তুমি 5টা বাক্য কিংবা 6টা সেন্টেন্সে এটা লিখবা 100 ওয়ার্ড যাতে হয়, ঠিক আছে? সরাসরি এক্সাম্পল উঠাবে না। এবার আরেকটা বিষয় খেয়াল করো, এই পেজটা দেখছো? হ্যাঁ, তোমাদেরকে বলছি যে একটা পেজ আসবে কোনো একটা বিষয় নিয়ে আসতে পারে, আরেকটা বলছি কোনো জীবনী নিয়ে, কোনো একটা জীবনী নিয়ে। যখন জীবনী নিয়ে আসবে সেক্ষেত্রে প্যাসেজটা লেখা খুব ইজি, বুঝতে পেরেছো? জীবনানন্দ দাশ অথবা রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে তোমার স্টিফেন হকিন, তারপরে তোমার আইনস্টাইন, এই আলফ্রেড নোবেল, এই টাইপের যদি কোনো প্যাসেজ আসে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে, সেক্ষেত্রে তোমরা প্রথমে লিখবা যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট জীবনানন্দ দাশ। এই প্রথম লাইনটা কি বলছি, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট জীবনানন্দ দাশ and his life, এভাবে এটুকু দিলে হবে। এরপরে কি লিখবা দেখো, এখানে যদি তুমি 5টা ধাপ অনুসরণ করো তাহলে তোমার প্যাসেজটা খুব ইজিলি কি হয়ে যাবে, কমপ্লিট। আমি 5টা ধাপ দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এক্ষেত্রে প্রথমে লিখবা যে লেখা বোঝা যাচ্ছে? আমি বড় করবো একটু পরে, the mentioned passage is about our famous poet জীবনানন্দ দাশ। our famous poet কি হবে, জীবনানন্দ দাশ। বানানটা দেখছি আর, কারণ নামগুলোর নামের বানানগুলো যেরকম হয় সেরকম দিতে হবে এখানে, যাতে ভুল না হয়। ঠিক আছে, জীবনানন্দ দাশ। এরপর একটা তুমি টাইটেল দিতে পারো, দ্য মেনশন প্যাসেজ ইজ অ্যাবাউট আওয়ার ফেমাস পোয়েট জীবনানন্দ দাশ, হি ইজ নোন অ্যাজ
ওকে এমনি তোমরা যে জানো না ওকে কি কবি বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয় না? হ্যাঁ, Yes, sir. যেমন আদর্শকে কি বলা হয়? হি শিবম হি ইজ known as রূপসী কবি ইন বেঙ্গলি লিটারেচার। বাংলা সাহিত্যে লিটারেচার। ঠিক আছে, এই পর্যন্ত আমরা নিজের থেকে লিখলাম। এটা যেহেতু একটা বাংলা নাম, সেক্ষেত্রে আমরা এখানে কি দেব? ডট দেব। ভালো করে খেয়াল করে আমি কিভাবে লিখতেছি। যে কোনো পেজ আসলে এইটুকু লেখার পরে কোনো ব্যক্তি সম্পর্কে তোমরা 4টা ধাপ ফলো করবা। এরপরে দিবা যে তার জীবন মানে কখন জন্মগ্রহণ করে সেটা। এবার দেখো, এটা লেখার পরে, এই প্রথমটা লেখার পরে, তাহলে তোমাকে প্রথম ধাপে ফলো করবা তুমি 1 নম্বর ধাপ। এরপর ফলো করবা তুমি বার্থডে। কি দিবা? Birthday. একদম ইজি ওয়েতে লিখবে এগুলা। তাহলে তুমি বার্থডে লিখতে যাবা, কিভাবে লিখতে হবে এটা পেজে পাবে না তুমি। হি ওয়াজ বর্ন ইন এত, যার সম্পর্কে আসবে আসুক, তুমি এখানে কি দিবা? বার্থডে এন্ড বার্থ প্লেস। আমার কথা বুঝতে পেরেছো? Yes, sir. বার্থডে এন্ড বার্থ প্লেস দিয়ে দিবা প্রথম। এরপরে এই লাইনটা লেখার পরে, অথবা এখানে তুমি লিখতে পারো দিস পেসেজ ডিয়ালস উইথ আওয়ার ফেমাস পোয়েট জীবনানন্দ দাস। হি ইজ নোন অ্যাজ রূপসী বেঙ্গল কবি ইন বাংলা লিটারেচার। ঠিক আছে, Yes, sir. তারপর দিবা কি? বার্থডে এন্ড বার্থ প্লেস। এরপর দিবা 2 নম্বরে গিয়ে দিবা পড়াশোনা। ঠিক আছে, এডুকেশন। মনে থাকবে? পড়াশোনা বলতে কি, সে এসএসসি কোথায় করেছে সেগুলো না দিয়ে তুমি সরাসরি গ্রাজুয়েশনে চলে যাবা। মানে গ্রাজুয়েশন করতে করছে আর মাস্টার্স ডিগ্রি করতে করছে এখানে চলে গেলে হবে, কোন বিশ্ববিদ্যালয় কোন দেশ থেকে করেছে সেখানে চলে যাবা। ঠিক আছে, এডুকেশন। এরপর দিবা ক্যারিয়ার, মানে সে কোথায় কি কাজ করেছে সেইটা। পড়াশোনাটা দেওয়ার পরে কি দিবা? 1 লাইনের মধ্যে ক্যারিয়ার দিবা, অথবা দিবা হি ওয়ার্ক অ্যাজ এ প্রফেসর ইন অক্সফোর্ড ইউনিভার্সিটি, অথবা হি ওয়ার্ক অ্যাজ এ প্রফেসর অফ বাংলা লিটারেচার অথবা ইংলিশ লিটারেচার ইন ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, যে কেউ একদম যে ব্যক্তি সম্পর্কে আসবে এখানে ক্যারিয়ারটা দিবা। এরপরে এরপর যদি কোনো কন্ট্রিবিউশন থাকে, কোনো অবদান কোনো বিষয় নিয়ে, ঠিক আছে, কোনো বিষয় নিয়ে কোনো অবদান রাখা। অর্থাৎ তুমি যখন স্টিফেন হকিং নিয়ে লিখবা, স্টিফেন হকিংয়ের পড়াশোনা দেওয়ার পরে তার একটা বিখ্যাত ইয়ে আছে তোমার, ওটা কি বলো তো? কে বলতে পারবে স্টিফেন হকিংয়ের? কসমোলজি নিয়ে গবেষণা করছে, যে কসমোলজি নিয়ে গবেষণা করে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এটার একটা ইয়া দিয়েছে না, থিওরি দিয়েছে না, কসমোলজি। হ্যাঁ, এটা দিতে পারো। তুমি যখন আইনস্টাইন সম্পর্কে লিখবা, আইনস্টাইনের আমরা কোনটা দিতে পারি? তাহলে ওর একটা কন্ট্রিবিউশন আছে পৃথিবীতে সবচেয়ে দামি যে কন্ট্রিবিউশন, সেটা কি হতে পারে বলো তো? দুইটা দিতে পারবে। একটা হচ্ছে তোমার থিওরি অফ রিলেটিভিটি, একটা আছে না, আপেক্ষিকতার একটা আছে না তোমার, ওটা দিতে পারবা। আর পাশাপাশি দিতে পারবা কি আলোর, আলোর একটা ব্যাখ্যা দিয়ে, এটা কি বলে? কোয়ান্টাম তত্ত্ব। এটা কি
কোয়ান্টাম তত্ত্ব আইনস্টাইনের, হ্যাঁ এই কোয়ান্টাম তত্ত্বটা তোমরা দিতে পারো, এটার জন্য সে নোবেল পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, স্যার এই মানে কন্ট্রিবিউশনটা এখানে আসবে। যদি কোনো বিখ্যাত লেখক হয়, যেমন ধরো এটা হচ্ছে জীবনানন্দ দাশ সম্পর্কে, এখানে আমরা তার কিছু বিখ্যাত কবিতার যে বই আছে, সে কবিতার বইগুলো আমরা এখানে নাম দিতে পারবো। ঠিক আছে, যদি শেক্সপিয়ার সম্পর্কে আসে, তো শেক্সপিয়ারের কয়েকটা বিখ্যাত ড্রামার আমরা নাম দেবো, এগুলো তোমরা প্যাসেজে পাবে। তাহলে তোমাদেরকে তা ফলো করতে হচ্ছে কোনটা, প্রথমে এটা লেখার পরে বার্থ এবং বার্থ প্লেসটা লিখবা, পড়াশোনা কোথায় করছে লিখবা, ক্যারিয়ারটা লিখবা, কন্ট্রিবিউশনটা লিখবা। ঠিক আছে, 5 নম্বরে গিয়ে 5 নম্বর দিয়ে তোমার কোনো রিওয়ার্ড থাকলে, সে যদি কোনো পুরস্কার পেয়ে থাকে, ঠিক আছে, রিওয়ার্ডটা এখানে দিবা। রিওয়ার্ড এন্ড অ্যাচিভমেন্ট দিয়ে দিচ্ছি আমি এখানে। রিওয়ার্ড এন্ড অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এই জায়গায় কি আসবে, রিওয়ার্ড এন্ড অ্যাচিভমেন্ট। এরপরে তোমরা দ্যাটটা দিয়ে দিবা, দ্যাট মৃত্যুটা আসবে। এবার একটা জিনিস খেয়াল করো তো, আমি এখানে যে ধাপগুলো দিয়েছি, স্টেপগুলো দিয়েছি, এগুলো ফলো করলে তোমাকে আর কোনো কিছু মুখস্থ করতে হবে? কেউ একজন বলো। প্রশ্নই আসে না স্যার। একটা একটা প্যাসেজেও তোমাকে মুখস্থ করতে দেখতে হবে, কিছু কিছু দেখে যেতে হবে সামারি 10 নম্বর সামারি লেখার জন্য। না স্যার। একদম কিছু লেখা যেতে হবে না। তাহলে প্রথম লাইনটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দ্য মেনশন প্যাসেজ ইজ অ্যাবাউট আওয়ার ফেমাস পোয়েট জীবনানন্দ দাশ। ঠিক আছে, এরপর লাইনটা তোমার থেকে দিতে ইচ্ছে হলে দিবা, নাহলে দিতে হবে দরকার নাই। এরপর থেকে শুরু করবা, হি ওয়াজ বর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করেছে সেটা দিয়ে দিবা। তারপর সে পড়াশোনা কোথায় করেছে, হি রিসিভ হিজ অনার্স ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এভাবে করে যেটা হবে সেটা যে ব্যক্তি সম্পর্কে আসবে। তারপরে হি রিসিভ হিজ মাস্টার্স ডিগ্রি ফ্রম কলকাতা ইউনিভার্সিটি, মানে এভাবে করে ইউনিভার্সিটিগুলোর নাম দিবা। ঠিক আছে, এখানে সাবজেক্টটা দিতে পারবা। তারপর হচ্ছে ক্যারিয়ার, সে কি করেছে, সে হি বিকেম এ ফেমাস পোয়েট অ্যান্ড হি রাইট মেনি কাইন্ডস অফ পোয়েট্রি বুক, পোয়েমস, মেনি কাইন্ডস অফ পোয়েমস ইন হিজ ক্যারিয়ার, এবার দিতে পারবা। এখানে কয়েকটা বইয়ের নাম দিয়ে দিবা, কন্ট্রিবিউশনে কয়েকটা বইয়ের নাম দিবা, অথবা কোনো সায়েন্টিস্ট হলে তার যে সায়েন্টিফিক্যাল যে ওই মানে যে অবদানটা, কন্ট্রিবিউশনটা, সেটা এখানে বর্ণনা করবা। এগুলো কি তোমরা পেজে পাবে না, এই জিনিসগুলা প্রত্যেকটা পেজে হ্যাঁ থাকবে, পাবো। সব পেজগুলো কিন্তু হ্যাঁ থাকবে। হ্যাঁ প্রত্যেকটা পেজে এই বিষয়গুলো থাকবে। এরপর দেখো রিওয়ার্ড, নিশ্চয়ই কোনো ব্যক্তি, ফেমাস ব্যক্তি সম্পর্কে তো আমাদের এই পেজেসটা দিবে, তাই না? তাহলে নিশ্চয়ই ওর একটা হ্যাঁ অ্যাচিভমেন্ট থাকবে অথবা রিওয়ার্ড থাকবে, সেটা এখানে বর্ণনা করবা। এরপর দ্যাটটা দিয়ে দিবা, মৃত্যু সালটা দিয়ে দিবা, দিস ফেমাস ম্যান অথবা দিস ফেমাস পোয়েট ডাইট ইন এত, কত সালে মারা গেছে সেটা দিবা। বুঝতে পেরেছো বিষয়টা আমি কি বোঝাতে চেয়েছি? হ্যাঁ এবার দেখো আমরা জীবনানন্দ দাশে যাব। দেখো তোমাকে বলছিলাম যে এই বার্থ প্লেস দিবা, বার্থ প্লেস দিবা বলছিলাম না, দিতে বলছি তো। এখানে ধরো হ্যাঁ তুমি দেখো হি ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন অফ বরিশাল ইন এত, দেখো তো বার্থ প্লেস আর বার্থ সাল আছে কিনা, এখান থেকে নিতে পারবে না তুমি। হি ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন দিবে না, এটা দিলে একদম হুবহুর মতো হয়ে যাবে, হুবহু বইয়ের মতো হয়ে যাবে। তাহলে এখন দিবা যে জীবনানন্দ দাশ না দিয়ে কেন হি ওয়াজ বর্ন ইন কত, বরিশাল হ্যাঁ না হি ওয়াজ 1899। 99 এভাবে দিবা। গেল আমাদের বার্থ প্লেস এবং বার্থ ইয়ার গেল। এরপর দেখো হি টুক হিজ মাস্টার ডিগ্রি ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি দিছে না, তখন আমরা দেবো যে হ্যাঁ হি রিসিভ দিবা, এখানে টুক দিবা না। ওই যে প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডটা ব্যবহার করে সেটা আমি তোমাকে বাদ দিতে বলছিলাম না, তখন তোমরা দিবা যে হি রিসিভড হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, এটুকু দিলে হবে। এট দ্য এজ অফ 22, এটা দেওয়ারও দরকার নেই। বুঝতে পেরেছো এখন? এরপর দেখো নেক্সট ইয়ার হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার, এটা ওর কিন্তু আর অনার্স এর বিষয়টা নাই। তাহলে হি ওয়ার্ক অ্যাজ এ টিচার, আমরা দেবো যে কি হি ওয়ার্ক অ্যাজ এ টিচার অথবা হি ওয়ার্ক অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ এট কলকাতা সিটি কলেজ। তাহলে ক্যারিয়ার আসলো, এখন কি আসলো, ক্যারিয়ার ক্যারিয়ার আসলো। এই দেখো হি লস্ট হিজ জব, এটা আমার দেওয়ার দরকার নেই, এগুলো আমার দিতে হবে না। এই দেখো
তারপর বাট 2 ইয়ার্স আফটার হি জয়েন্ট দা, এগুলো দরকার নেই। আরেকটা কথা যেহেতু এখানে দুইটা কলেজের কথা বলছে, এটাও বলতে আমরা করতে পারবা লেটার অথবা আফটার দ্যাট হি ওয়ার্ক এট রামজাস কলেজ, এটাও দিতে পারবা। দিলে দিবা, না হলে দরকার নেই, দিতে ইচ্ছে হলে দিবা। ঠিক আছে, এরপর দেখো, এরপরে বলছে তোমাদের তার কিছু বিখ্যাত অবদানের কথা এখানে উল্লেখ করতে হবে। এখন ক্যারিয়ার গেল, ক্যারিয়ার যাওয়ার পর আমরা আসবো যে কোথায় বিখ্যাত কয়েকটা, দেখো হিজ মেজর ওয়ার্কস দিছে, দেখছো এখানে। তো তখন তোমরা দিবা যে হি রোট মেনি কাইন্ডস অফ পোয়েম ভলিউম অফ পোয়েমস, দেওয়ার পরে এই লাইনটা লেখার পরে হিজ মেজর ওয়ার্কস আর বনলতা সেন, জরাপলক, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, রূপসী বাংলা। ঠিক আছে, এগুলো হচ্ছে ওই কন্ট্রিবিউশনে দিবা এরপর লাইনে। এরপর কি বলছি তোমাদেরকে, কন্ট্রিবিউশনের পরে কি বলছি বলো, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট অথবা রিওয়ার্ড। এখানে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট এবং রিওয়ার্ড নেই, নাই তো এই জায়গায় তোমরা দিবা যে হি ইজ নোন অ্যাজ রূপসী বাংলার কবি, এটা এখানে দিতে পারবা। তাকে বাংলা সাহিত্যে কি বলা হয়, রূপসী বাংলার কবি বলা হয়, এই জায়গাটা দিতে পারবা। যেহেতু এই প্যাসেজের মধ্যে কি নেই, কোনো রিওয়ার্ড নেই, অ্যাচিভমেন্ট নেই। অ্যাচিভমেন্ট নেই। এরপরে তুমি এটা দিবা মৃত্যু বরণ করতে, সেটা পাস অ্যাওয়ে। দেখো আফটার এ ফিউ ডেজ হি পাস অ্যাওয়ে অন এত, দেখছো, তাহলে দেবা যে দিস ফেমাস পোয়েট ডাইড, পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, ডাইড অন অক্টোবর 22 ইন 1954। বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ বুঝছি। এভাবে তোমরা যে কোনো একটা ইজিলি লিখতে পারবা, একদম প্যাসেজ শিখতে হবে না, কোনো প্যাসেজ দেখার দরকার নেই। এই রুলস গুলো মাথায় রাখলে, এই নিয়মগুলা, আর আমি এর আগে 6টা নিয়ম দেখাচ্ছি না, হ্যাঁ এই নিয়মগুলো মাথায় রাখলে তোমরা প্যাসেজ নিজেরা বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, আজকে এটুকু, ধন্যবাদ সবাইকে। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।